আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে 9 নম্বর ফ্রি লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে অর্থাৎ তোমার হচ্ছে আমাদের বিগত লাইভ ক্লাসে, অষ্টম লাইভ ক্লাসে তোমাদেরকে রাইট ফর্ম অফ ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর সাজেশনস দিয়েছিলাম। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর তোমাদেরকে চূড়ান্ত সাজেশনস দিব এবং তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম তার উপর ক্লাস টেস্ট নিব। তোমরা নবম ক্লাসে সকলে কানেক্টেড হয়ে যাও। আমি একটু দেখি তোমরা কে কে কানেক্টেড আছো আজকে ক্লাসে। তোমরা একে একে কানেক্টেড হয়ে যাও এবং যারা যারা কানেক্টেড হয়েছে লাইভটিকে অবশ্যই শেয়ার করে দিবে, সেটা অবশ্যই প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে। দেখতে পাচ্ছি কেউ কেউ কানেক্টেড হয়েছো এবং অল্প সময়ের মধ্যে সবাই কানেক্টেড হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা যারা লাইভটিকে যারা যারা কানেক্টেড হয়েছে লাইভটিকে শেয়ার করে দেবে, সেটা অবশ্যই প্রত্যাশা করি সকলের কাছ থেকে আমি। আজকে আমাদের হচ্ছে তোমার নবম লাইভ ক্লাস, আমাদের ফ্রি লাইভ ক্লাসে নবম ক্লাস আজকে হচ্ছে। অনেকেই তোমরা কানেক্টেড হয়েছো, সকলকে ধন্যবাদ জানাই যারা কানেক্টেড হয়েছো। যারা কানেক্টেড হয়েছে অলরেডি, তোমরা লাইভটিকে শেয়ার করে দিতে পারো। তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো অলরেডি। সকলের প্রতি একটি কথা, তোমরা লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবে বিভিন্ন স্টাডি গ্রুপে, কারণ হচ্ছে তোমার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই তোমার লাইভ ক্লাসের মধ্যে সাথে কানেক্টেড হতে পারবে। শেষ মুহূর্তে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য বেশ ফ্রুটফুল। তোমরা সবাই কম বেশি উপকৃত হচ্ছ এই ক্লাসের মাধ্যমে, এবং আমি চেষ্টা করছি একটি নির্ধারিত রুটিন প্ল্যানের মাধ্যমে তোমাদেরকে ক্লাসটা নেওয়ার জন্য। তো দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর একটি বুস্টার সাজেশন তোমাদেরকে দাগাই দেবো আমি। যদিও আমি তোমাদের অলরেডি দিয়েছি, তবে সেটা বুঝিয়ে দেওয়ার দরকার রয়েছে। তারই আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বিগত ক্লাসে আমি ক্লাস টেস্ট দিয়েছিলাম, পড়া দিয়েছিলাম। তোমাদের বুস্টার সাজেশন থেকে আমি 3টা আইটেম পড়া দিয়েছিলাম। তোমরা কে কে জানো কি কি পড়া দিয়েছিলাম? দেখি আমাকে একটু কমেন্টে বলো তো কোন কোন টপিক আমি পড়া দিয়েছিলাম, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলামিনের রহমতে ভালো আছো। অনেকে আমাকে নমস্কার এবং আদাব দিয়েছো। আদাব। সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আমাদের 22 তারিখ পরীক্ষা এবং শেষ মুহূর্তে তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবে আশা করি পড়াশোনা করলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। আমি তোমাদেরকে একটি ক্লাস প্ল্যানের মাধ্যমে দিন এবং রাত দুটো জায়গাতে অনেকগুলো ক্লাস দিচ্ছি, এবং সেই ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে করলে তোমাদের আশা করি কোনো জড়তা বা সমস্যা থাকবে না। তারই সাথে সাথে প্রতিদিন একটি করে লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস তোমাদেরকে করাচ্ছি। 3টি আইটেম তোমাদেরকে পড়া দিয়েছিলাম গত ক্লাসে। কি কি ছিল দেখি কেউ কেউ বলতে পারো কিনা। তোমরা কমেন্টে আমাকে একটু বলে দাও যে কোন কোন আইটেম আমাদের গত ক্লাসে পড়া দেওয়া ছিল। সেখান থেকে আমি তোমাদেরকে ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্ট অর্থাৎ পড়াটা নিব, এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে লিখতে দেব, এবং এরই মাধ্যমে আইটেমগুলোকে আবার একটু ঝালাই করা হবে। আর তোমাদের রিভাইজটা হয়েছে কিনা সেটাকে একটু চেক আউট করে নেব। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন কোন টপিকগুলো পড়া দেওয়া ছিল, দেখি কার কার মনে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেকেই তোমরা বলেছো কি কি আছে। হ্যাঁ, গুড, এই তো বলে দিয়েছো। আমাদের আর্টিকেল পড়া ছিল, আমাদের কারেকশন পড়া ছিল, আমাদের রিঅ্যারেঞ্জ পড়া ছিল। কি রিঅ্যারেঞ্জ না ডব্লিউএস কোশ্চেন ছিল? ও, রিঅ্যারেঞ্জ ছিল না ডব্লিউএস কোশ্চেন ছিল? ডব্লিউএস কোশ্চেন ছিল, রাইট। আমি রিঅ্যারেঞ্জটা পড়া দেই নাই, রিঅ্যারেঞ্জটা বোধহয় আজকে দিব। আজকে রিঅ্যারেঞ্জ আমি তোমাদেরকে 3টা জিনিস পড়া দিয়ে, মানে
1 থেকে 90 পর্যন্ত আমি দেয়া শেষ করেছি। ক্লাসগুলো তোমরা করেছো কিনা জানি না, যারা করেছো তারা তো জানো যে তোমাদের রিয়ারেঞ্জের যে 90টি বুস্টার সাজেশন আমি দিয়েছি সেটা তোমাদের অলরেডি দেয়া শেষ হয়ে গেছে ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা যারা 3টি ক্লাস করেছো 31, 32, 33 নম্বর ক্লাস, এই 3টি ক্লাসের মাধ্যমে তোমরা কি বলে রিয়ারেঞ্জ সম্পর্কে সাজেশনসটা পেয়েছো। এখন তোমাদের রিয়ারেঞ্জটা আগামীকাল পড়বে, আগামীকাল আমি তোমাদের পরীক্ষাটা নিব। আজকে 3টি আইটেম পড়া দেওয়া ছিল। প্রথমত তোমাদের পড়া দেওয়া ছিল WH কোশ্চেন 75টি বাক্য, সেন্টেন্স কারেকশন 93টি বাক্য, এবং আর্টিকেল তোমাদের 12টি বুস্টার সাজেশনস দেওয়া হয়েছিল। তার থেকে আমি তোমাদেরকে একটু ক্লাস টেস্ট নিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে রাইটিং পার্ট প্লাস তোমার রাইট ফর্ম অফ ভার্বস সহ রাইটিং পার্ট, প্যাসেজ পার্ট সম্পর্কে সাজেশনস গুলো আবার একটু রিভিশন দিয়ে দাগাই দিব, সেটা পরের দিকে ক্লাসের। আমরা প্রথমে ক্লাস টেস্টের দিকে যাচ্ছি। প্রথমে ফ্রেমিং WH কোশ্চেন থেকে তোমাদেরকে আমি লিখতে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেকেই বলে দিয়েছো, তার মানে বোঝা যায় তোমরা অনেকেই পড়েছো। কেমন, তোমরা অনেকে পড়েছো, এটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, তোমরা যারা এই যে বলতে পেরেছো যে কি কি আমাদের পড়া দেওয়া ছিল, তোমরা আসলে বাসায় প্র্যাকটিস করেছো বা পড়েছো। তো আজকে আমাদের প্রতিদিনের লাইভ ক্লাস টেস্ট। প্রতিদিন আমি তোমাদেরকে যে যে টপিকের উপর পড়া দিব তার উপর আমি তোমাদেরকে টেস্ট নিব। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে যে 3টি আইটেম তোমাদেরকে পড়া দিয়েছিলাম, সেন্টেন্স কারেকশন, ফ্রেমিং WH কোশ্চেন এবং আর্টিকেল, সেই 3টি আইটেম থেকে আমি তোমাদেরকে এখন ক্লাস টেস্ট নিচ্ছি। সবাই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, কেউ চিটিং করবে না। জাস্ট সবাই এই 10টি ফ্রেমিং WH কোশ্চেন দিচ্ছি, 10টির ভিতরে 10টি হওয়া চাই। কারণ তোমার পড়া আশা করি বাসায় কমপ্লিট হয়েছে। এখন 10টি বাক্য দিয়ে তোমাকে পরীক্ষা নিচ্ছি। তুমি এই পরীক্ষায় খুবই ফ্রুটফুলি পার্টিসিপেট করবে এবং যথোপযুক্ত ভাবে লিখে তোমার নিজেকে যাচাই করবে। আমি সেই প্রত্যাশাটা তোমাদের কাছ থেকে করছি। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং সবাই লিখে ফেলো। আমি তোমাদেরকে যে ক্লাস টেস্টটা নিচ্ছি, আজকে ক্লাস টেস্ট নম্বর 1। প্রতিদিন 3টি আইটেম আমি তোমাদেরকে পড়া দিব, তোমরা গ্রামারটা কমপ্লিট করে আমার কাছে ক্লাস টেস্টটা দিবে। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে, মানে ক্লাস টেস্টের টপিকটা হচ্ছে, আমরা সেন্টেন্স কারেকশন, বুস্টার সাজেশন 1 থেকে 93 তোমাদের পড়া দেওয়া ছিল। WH কোশ্চেন হচ্ছে বুস্টার সাজেশন 1 থেকে 75 ছিল, আর আর্টিকেল ছিল 1 থেকে 12। আমি তোমাদের পড়াটা নিচ্ছি, অর্থাৎ ক্লাস টেস্টটা নিচ্ছি। প্রথমে আমরা WH কি বলে, সরি, আচ্ছা, এখানে দেখো তোমরা 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি, কোথায় একটু ভুল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি কোশ্চেনটা তৈরি করেছি, কোশ্চেনটা এলোমেলো লাগতেছে কেন? কোশ্চেনটা একটু এলোমেলো লাগতেছে, আমি একটু আবার দেখছি। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, একরকমের সবাই রেডি হয়ে যেতে হবে। এবার ঠিক আছে। পিডিএফটা বোধহয় একটু ভেঙে গিয়েছিল, তো তোমরা এবার চেষ্টা করো। এখানে 10টি WH কোশ্চেন রয়েছে, 10টি WH কোশ্চেন সবাই করে ফেলো। তোমাদেরকে এখানে আমি সময় দিচ্ছি হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের ভিতর সবাই এই WH কোশ্চেন গুলো করে ফেলো, এরপর তোমাদেরকে আমি এগুলো বুঝাই দিব। আমি 75টি বাক্য থেকে সিলেক্ট করেছি এই 10টি বাক্য, এই 10টি বাক্য সবাই আনসার করে ফেলো। তোমাদের সময় দিচ্ছি আমি জাস্ট 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিটের ভিতর সবাই করে ফেলো। আচ্ছা দেখো স্যার, রিয়ারেন্স নিয়ে একটা ক্লাস দিবেন? 3টা ক্লাস দিয়েছি নিলয় রয়,
আমি আজকে রিয়ারেন্স নিয়ে তোমাদের 3টি ক্লাস দিয়েছি। তোমরা যারা 3টি ক্লাস করোনি অবশ্যই তোমরা করে নেবে। তোমাদের রিয়ারেন্স এর উপর আজকে আমি 3টি ক্লাস দিয়েছি, 31 নম্বর, 32 নম্বর এবং 33 নম্বর, 3টা ক্লাস দিয়েছি। তোমরা সবাই করে নেবে যে ক্লাসগুলো তোমাদের করা হয়নি। অনেকে হয়তো জানে না তোমাদের আজকে 3টি ক্লাস দিয়েছি। হ্যাঁ, আমি অবশ্যই সবাই লিখে ফেলো। সবাই পরীক্ষা দেবে, সবাই পরীক্ষা দেবে, ঠিক আছে? সবাই পরীক্ষা দেবে সেটা আমি প্রত্যাশা করছি। সবাই ক্লাস টেস্টে পার্টিসিপেট করবে, সবাই ক্লাস টেস্টে পার্টিসিপেট করবে। তো ঠিক আছে, প্রথম প্রশ্নটি যেটা আছে সেটা হচ্ছে দে মিসড দ্য বাস ফর দ্যাট ডিলে। স্যার আপনি বসেন। আচ্ছা, বিথি আমাকে বসতে বলছে। স্যার ক্লাস কোথায় পাবো? এই পেজেই আছে, ইউটিউব চ্যানেলেই আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলেই আছে। সবাই, আমি 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট সময়ের ভিতর করে ফেলো সবাই। আচ্ছা, তো প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। রয়েছে দে মিসড দ্য বাস ফর দ্যাট ডিলে। 5 মিনিট কি আপনি কিছু বলেন না? আমি 5 মিনিট আমরা করি, আপনি কিছু বলেন না। থ্যাংক ইউ সাবিহা জান্নাত শেফা। তোমরা চেষ্টা করো অবশ্যই, এগুলো ক্লাস টেস্ট, কারণ হচ্ছে তোমাদের 75টি বাক্য আমি পড়তে দিয়েছি। সেটা এখানে একটু ক্লাস টেস্ট করার সুযোগ রয়েছে, যেহেতু শেষ মুহূর্তে এই ক্লাস টেস্টটা তোমাদেরকে অনেক রকমের হেল্প করবে। ফ্রি ক্লাস কি এক্সাম আগের দিন পর্যন্ত হবে? ইনশাআল্লাহ মেহের আফরোজ, হবে। আচ্ছা ঠিক আছে, অনেকে কমেন্টে উত্তর করছো, সমস্যা নেই, কমেন্টে উত্তর করলে অসুবিধা নেই। খাতায় লিখলে অবশ্য ভালো হয়, কারণ তোমরা তো আসলে অনার্সের স্টুডেন্ট, সেই কবে পড়াশোনা করেছো? 2021 সালে তোমরা ম্যাক্সিমাম এই তোমার হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়েছিলে, এইচএসসি পরীক্ষা দিয়েছিলে। করোনার কষাঘাতে জর্জরিত হয়ে শর্ট সিলেবাসে 50 মার্কের ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলে। তো সেই যে কবে ইংরেজি লিখেছো, আবার কবে ইংরেজি লিখছো, তাহলে অনেকগুলো একটা গ্যাপ এখানে রয়ে গেছে। এই মুহূর্তে খাতায় লেখাটা বেশি জরুরি, এবং এই ক্লাস টেস্ট গুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারছো, এটা বেশি জরুরি। তো সবাই চেষ্টা করতে পারো। 22-এ দিয়েছো? 22-এ, সরি 22-এ, 21-এ না, তোমাদের 22-এ দিয়েছো। সেই তো, তাও তো সেই শর্ট সিলেবাস। ঠিক আছে, 1 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে সবাই করে ফেলো। স্যার কোথায় হাউ মেনি আর কোথায় হাউ মাচ বসে, সেটা একটু গোলমাল লাগে, বলে দেন স্যার, মনে রাখার উপায়টা কি? নুসরাত জাহান, হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু। হাউ মেনিটা সবসময় সংখ্যা প্রকাশ করে, হাউ মাচটা সবসময় পরিমাণ প্রকাশ করে। তো হাউ মেনিটা সবসময় সংখ্যার ক্ষেত্রে বসবে, আর হাউ মাচটা সবসময়
পরিমাণ প্রকাশ করার জন্য বসবে। ঠিক আছে, টাইমস আপ। আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই দেখো, আমাদের এখানে 10টি বাক্য দিয়েছি। তোমাদের বাসায় যারা প্র্যাকটিস করেছো, আমার ক্লাসগুলো যারা করেছো, তাদের সমস্যা হওয়ার কথা না। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে সম্ভবত তোমাদেরকে শেষবারের মতো না, আরো তো ক্লাস দিব আমি। তারপরও দেখা যায় আনুষ্ঠানিকভাবে সূত্র বা নিয়ম কানুন গুলো আরো একবার বলে দিচ্ছি তোমাদেরকে শেষ মুহূর্তের জন্য, প্রস্তুতির জন্য। ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন করতে গেলে তোমাকে একটি প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে যে উত্তরটুকু তুমি পাবে সেটুকু বাদ দিতে হবে। এরপর সূত্রে চলে যেতে হবে। আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেনের সূত্রটা হচ্ছে, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন নিতে হয় হাতের 5। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এটা আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন করার নিয়ম। আমাদেরকে একটি প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে যে উত্তরটুকু পাবো সেই উত্তরটুকু বাদ দিতে হবে। এখন একটি বাক্যে বিভিন্ন রকমের তথ্য থাকে, সেই তথ্য বাদ দিয়ে তুমি ডব্লিউএস কোয়েশ্চেনটা করতে পারো। যেমন এখানে প্রশ্ন রয়েছে, দে মিসড দ্য বাস, তারা বাসটিকে মিস করেছিল, ফর দ্যার ডিলে, তাদের দেরির জন্য। ফর দ্যার ডিলে, তাদের দেরির জন্য তারা বাসটিকে মিস করেছিল। প্রশ্ন করতে পারো কেন তারা বাসটিকে মিস করেছিল, তাদের দেরির জন্য মিস করেছিল। কারণ আমরা নিয়ম জানি, ফর প্লাস নাউন বাদ দিলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন ঢাকা ইজ ফেমাস ফর মস্কস, তখন আমরা ফর মস্ক বাদ দিয়ে কিন্তু আমরা হোয়াই দিয়ে কোশ্চেন করি। অথবা দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, ফর ফাইন রাইস বাদ দিয়ে কিন্তু হোয়াই দিয়ে প্রশ্ন করি। বরিশাল ইজ ফেমাস ফর রাইস অ্যান্ড রিভার্স, তাহলে ফর রাইস অ্যান্ড রিভার্স বাদ দিয়ে কিন্তু আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি। ঠিক তদ্রুপ ফর দেয়ার ডিলে, এই যে ফর প্লাস নাউন বাদ দিয়ে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ভার্ব মিসড রয়েছে, মিসড থেকে ডিড, যেহেতু এটা V2 পাস্ট টেন্স। সাবজেক্ট হচ্ছে দে, আমরা সাবজেক্ট নিলাম, তারপরে বাকি অংশ রয়েছে মিসড দ্য বাস। দেখো ডিড বসানোর কারণে মিসটা কিন্তু মিস হয়ে গেছে, মিস দ্য বাস। বাকি অংশ বসাই দিলাম, প্রশ্নবোধক চিহ্ন শেষ। আবার বলছি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট দে, বাকি অংশ মিসড দ্য বাস না বলে মিস দ্য বাস, শেষ। অথবা তুমি যদি এই প্রশ্নটি এখানে করতে চাও যে স্যার আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তারা তাদের দেরির জন্য কি মিস করেছিল, সেক্ষেত্রে বাস মিস করেছিল, সেক্ষেত্রে তুমি ফর দ্য ডিলের উপর প্রশ্ন না করে বাসের উপর যদি প্রশ্নটা করো, তাহলে শুধু দা বাস বাদ যাবে। কি মিস করেছিল, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব মিস থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দে, দের এটা ওঠে নাই, দে, বাকি অংশ মিসড ফর দ্যাট ডিলে, তাহলে মিসড না বলে মিস ফর দ্যাট ডিলে। প্রত্যাশা করে তোমাদের সকলেরই হয়েছে। আচ্ছা, হোয়াই দিয়ে করেছো, ঠিক আছে। এরপর আসো 2 নম্বর, হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার। আচ্ছা, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে। তো তুমি দেখো, তোমাদেরকে সূত্র পড়িয়েছিলাম, বারবার করিয়েছি ও অনেকবার বলেছি, এগুলো যে উদ্দেশ্য প্রকাশে টু সহ, টু প্লাস ভার্ব সহ সব বাদ দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন করবে। যদি উদ্দেশ্যের উপর প্রশ্ন করে, যেমন হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, কেন বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে। সেক্ষেত্রে হোয়াই দিয়ে যদি কোশ্চেনটি করো, প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে হোয়াই, অক্সিলারি V2 এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ওয়েন্ট হোম না বলে গো হোম। আবার তুমি যদি প্রশ্ন করো যে অসুস্থ বাবার যত্ন নেওয়ার জন্য সে কোথায় গিয়েছিল, তাহলে বাড়ি গিয়েছিল, সেক্ষেত্রে হোয়ার দিয়ে প্রশ্নটা করতে পারো। হোয়ার, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার না বলে গো টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার। আচ্ছা, অনেকেই করতে চাচ্ছ যে স্যার কার যত্ন নেওয়ার জন্য বাড়ি গিয়েছিল, হুম, হিজ এইলিং ফাদার, হুম দিয়ে করতে চাচ্ছ, সেটা হবে, তবে সেটা বেশি ভালো হয় না। এই দুটো দিয়ে করলে ভালো হয়, যে উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব দিয়ে সবটুকু বাদ, অথবা কোথায় গিয়েছিল অর্থে হোম বাদ দিয়ে আমরা হোয়ার দিয়ে করতে পারি। এ দুটো সব থেকে ভালো হয় তোমরা। আচ্ছা, মোর্শেদ আলম প্রশ্ন করেছো ওয়েন্ট গো হলো কেন।
মোর্শেদ, তুমি অনেক পিছনে আছো ভাইয়া, তোমাকে অবশ্যই আরো ভালো করে পড়তে হবে, কারণ এখন যদি তুমি প্রশ্ন করো ওয়েনটা গো হয়ে গেল কেন, তাহলে কিন্তু তুমি আসলে খুবই পিছনে আছো। আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাসগুলো অবশ্যই করে নিবে। ডিড বসালে V2টা V1 হয়ে যায়, তো ওয়েনটা গো হয়ে যাবে। ঠিক আছে, তোমার অনেক ঝামেলা আছে এখানে, তুমি এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, কারণ এই ছোট প্রশ্ন তো অবশ্যই তোমার এই মুহূর্তে তোমার জানা উচিত ছিল। আচ্ছা, 3। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর প্রশ্নটিতে কি আছে। 3 নম্বর প্রশ্নটিতে আছে দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। বিল্ডিংটি 45 ফিট উঁচু। খুবই ভালো কথা, 45 ফিট উঁচু। তো প্রশ্ন করতে পারো কত উঁচু, উত্তরটা আসে 45 ফিট উঁচু, 45 ফিট হাই। কত উঁচু ইংরেজিটা হাউ হাই। আমরা যদি হাউ হাই দিয়ে প্রশ্নটি করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন, হাউ হাই 1 নম্বর, অক্সিলারি ইজ 2 নম্বর, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং 3 নম্বর। 3টি জিনিস বসিয়েছি, বাকি অংশ বসাতে হবে, কিন্তু বাকি অংশ আর কিচ্ছু নেই। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হয়ে গেল হাউ হাই অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং, বাকি অংশ কিছু নাই, শেষ। অথবা কেউ যদি এটা বলতে চাও, স্যার আমি তো এখানে দেখতে পাচ্ছি 45 একটা সংখ্যা, ফিট হাই, তো 45 ফিট দিয়ে যদি প্রশ্নটা করি যে এটা একটা সংখ্যা, ফিট একটা নাউন, তাহলে হাউ মেনি ফিট দিয়ে করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। তো তুমি সেক্ষেত্রে শুধু হাউ মেনি ফিটটা বাদ যাবে, বলতে পারো হাউ মেনি ফিট অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং, বাকি অংশ হাই। হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাই, সেটা আমরা V2 ধরলাম কেন? চুক্তির খাতিরে যদি ধরে নেই এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কিন্তু আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হতো, তাহলে কি বলো, দিস বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস বসার কথা ছিল। যেহেতু এস বাই এস নাই, সেহেতু নিশ্চিত এটা প্রেজেন্ট টেন্স না। তাহলে কোন টেন্স? নিশ্চিত পাস্ট টেন্স। তার জন্য অক্সিলারি হিসেবে ডিড নিতে হবে, এটা পাস্ট ফর্মেটে আছে। তারপরে সাবজেক্ট হচ্ছে দিস বুক, বুকটা বোধহয় লিখি নাই, দিস বুক। বাকি অংশ রইল কস্ট মি, তো কস্ট মি তো আর হবে না, কস্ট ইউ হবে। ঠিক আছে, কস্ট ইউ। সাউন্ডে আবার ডিস্টার্ব দেখা দিয়েছে, কি একটা অবস্থা। সাউন্ডে এরকম ডিস্টার্ব কেন দেয় আমি তো কিছু বুঝি না। এবার ঠিক আছে? আচ্ছা, দেখো এবার বোধহয় ঠিক আছে, সাউন্ড ওকে কিনা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে একটু সমস্যা দেখা দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তো হাউ মাচ, তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারিটা ডিড, সাবজেক্ট হচ্ছে দিস বুক, বাকি অংশ কস্ট মি না বলে কস্ট ইউ। এখন যদি কেউ প্রশ্ন করে স্যার মিটা ইউ হয়ে গেল কেন, ফার্স্ট পার্সন থাকলে সেটা সেকেন্ড পার্সন হয়ে যায়, তো মি থেকে কি বলো ইউ হয়ে যাবে, গেল এটা, এটা হয়েছে। নেক্সট প্রশ্নটা, মাঝে মাঝে একটু হয়, সাউন্ড আউট হয়ে যায়, তোমরা আউট হয়ে গেলে একটু বলবো, আমি ঠিক করে নেবো আবার। 5 নম্বর প্রশ্নটা 4 ভাবে করেছি, হয়তো আরো একভাবে করা যেতে পারে, তো আমি 4 ভাবে করেছি। দেখো, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টুক প্লেস ইন 1789, ফরাসি বিপ্লব 1789 সালে সংগঠিত হয়েছিল। প্রশ্ন করো কখন সংগঠিত হয়েছিল? 1789 সালে। তো কোয়েন দিয়ে করা যায়,
সিম্পল বিষয় যে হোয়েন দিয়ে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়েন, অক্সিলারি ভার্ব টুক V2 আছে তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশ টুক প্লেস থেকে টেক প্লেস, টুক প্লেস থেকে টেক প্লেস। কস্টের আগে কিছু বুক দিলে হবে না? কস্টের আগে বুক দিবা কেন? হ্যাঁ, কস্টের আগে তো বুকটা দিলাম আমরা। আচ্ছা, গরিবস মাইক্রো না, বড়লোকস দিয়ে কাজ করি, গরিবসটা পরে দিচ্ছি, বড়লোকস দিয়ে কাজ করতেছি, কেমন? আচ্ছা ঠিক আছে, এরপর আসো, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব টুক প্লেস ইন 1789, এটা আমরা ইন 1789 দিয়ে করলাম, এটা করা যায়। আবার কেউ যদি মনে করো স্যার আমি 7 নম্বর সূত্র দিয়ে সাবজেক্ট বাদ দিয়ে করতে চাই, তাহলে কি হবে? হবে না কেন? অবশ্যই হবে। সাবজেক্টের জায়গায় শুধু ডব্লিউএস টা বসিয়ে দিলে আর কোনো কাজ করতে হয় না, জাস্ট ডব্লিউএস টা বসিয়ে দিলে তোমার কেল্লা খতম, কাজ শেষ। তো সেটা কি? তো সেক্ষেত্রে শুধু একটা হোয়াট বসিয়ে দিলে শেষ, যে হোয়াট টুক প্লেস ইন 1789, এই সিম্পল। কেউ যদি আরেকটু পেঁচাইতে চাও, স্যার আমি একটু পেঁচাইতে চাই, তো সেক্ষেত্রে তুমি সাবজেক্টের জায়গায় যদি হোয়াট রিভলিউশন বসাতে চাও সেটাও হয়। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টুক প্লেস ইন 1789, তাহলে হোয়াট রিভলিউশন টুক প্লেস ইন 1789 তুমি একটু পেঁচাইতে চাও। ক্লাসে অনেক সময় কিছু টপার থাকেন, তারা একটু পেঁচাতে চায়, এরকম যদি আরো কেউ কোনো টপার থেকে থাকে সেটা এভাবেও তুমি লিখতে পারো যে হুইচ রিভলিউশন টুক প্লেস ইন 1789। যারা ভিড়ের ভিতরে যাইতে চাও না, প্রথমটাই তোমাদের জন্য বেস্ট, অথবা দ্বিতীয়টা হচ্ছে বেস্টেস্ট, মানে আরো বেশি ভালো, আরো বেশি সহজ। তো তোমরা আশা করি প্রথম দুইটাই পছন্দ করবে, পরের গুলো লিখতে পারো অ্যাজ ইউ উইশ, তুমি যেটা লেখো সেটাই হবে। 4 নম্বরটা দিস বুক হবে না? দিস বুক ছিল কি? হ্যাঁ দিস বুক, এই যে তো আমি বইটা লিখেছি, দেখো এই যে বইটা আমি লিখেছি, আমার একটু ভুল হয়েছে, এই যে আমার একটু ভুল হয়েছিল, এবার আমি ঠিক করে দিলাম, দেখো। আচ্ছা গেল, এটা শেষ, ঠিক আছে। তো তোমরা যেভাবে যেভাবে করে ফেলতে পারো সেটাই করবা। আচ্ছা, প্রথম অ্যান্সারটা, আচ্ছা অ্যান্সার মিলছে, রাইট, থ্যাংক ইউ। এরপর 6 নম্বর, রনি ওয়েন্ট টু খুলনা বাই বাস। রনি খুলনায় করে বাসে গিয়েছে, মানে সরি খুলনায় করে বাসে যায় নাই, বাসে করে খুলনায় গেছিল। আচ্ছা ফাইন, বাসে করে খুলনায় গিয়েছিল। তো এখানে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন সেট করব, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব সেট করব, তারপর হচ্ছে সাবজেক্ট সেট করব, তারপর বাকি অংশ সেট করব। তাহলে আসো আমরা প্রশ্নটা করি। রনি ওয়েন্ট টু খুলনা বাই বাস। প্রথমত প্রশ্ন করতে পারো খুলনা রনি কিভাবে গিয়েছিল? বাসে করে গিয়েছিল। সেটা হাউ দিয়ে প্রশ্ন করতে পারো, কারণ হাউ মানে হচ্ছে কিভাবে। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ভার্ব ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে রনি, বাকি অংশ ওয়েন্ট টু খুলনা থেকে গো টু খুলনা, কারণ ডিড বসালে V2 টা V1 হয়ে যায়, তার জন্য ওয়েন্ট থেকে গো হয়ে যাবে গো টু খুলনা, এটা একটা সিস্টেম। কেউ যদি এই তথ্যটি বাদ দিয়ে করতে চাও যে সে রনি তোমার হচ্ছে কোথায় গিয়েছিল বাসে করে, সেক্ষেত্রে হোয়ার দিয়ে প্রশ্নটি করতে পারো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ওয়েন্ট এর জন্য ডিড, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে রনি, রনির ছোটাতে হবে। আচ্ছা, বাকি অংশ ওয়েন্ট বাই বাস, তাহলে গো বাই বাস, কেমন? কেউ যদি বলো যে স্যার আমি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে চাই, কারণ এখানে একটা নাউন পেয়েছি আমি, ওকে ফাইন, তুমি রনির জায়গায় সূত্রটা হু বসিয়ে দাও, যে হু ওয়েন্ট টু খুলনা বাই বাস। তোমাদের কার কোনটা হয়েছে মিলিয়ে নাও। আসলে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে এক ধরনের যুদ্ধ, কারণ তোমরা অনেকে অনেক রকমের উত্তর করো, ও তাই আমি অনেকভাবে উত্তর করে দিয়েছি, যার যেটা যেভাবে মেলে আর কি, সেটা সবে মিলিয়ে নাও, কেমন? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বর। আচ্ছা কাব্য, ঠিক আছে, হ্যাঁ আমার ভুল হয়েছিল। আচ্ছা, দ্য পেন কস্ট হিম $5, এটার প্রশ্ন একটা আগে করেছিলাম, দ্য পেন কস্ট হিম 5 টাকা, বা এরকম বলেছিলাম, $5 দিয়ে করছি, একই কথা। টাকার পরিমাণ বোঝাতে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি কস্টের জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট হিম থেকে কস্ট হিম, কারণ কস্টের V2 ও যা V1 ও তাই, তাই কস্টই বসে গেল।
আচ্ছা ফাইন, তুমি যদি এটা বলতে চাও স্যার আমি দেখতে পাচ্ছি এখানে 5 আছে একটা সংখ্যা, ডলার্স হচ্ছে একটা নাউন, আমি হাউ মেনি ডলার্স দিয়ে করতে চাই, তাতে কি হবে? হোয়াই নট, কেন হবে না? অবশ্যই হবে যে হাউ মেনি ডলার্স, অক্সিলারি ফর ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট হিম থেকে কস্ট হিম। আবার কেউ যদি মনে করো স্যার আমি সাবজেক্ট বাদ দিয়ে করতে চাচ্ছি, আমি ছোট মানুষ তো ভিড়ের ভিতর যেতে চাচ্ছি না, ওকে ফাইন, তুমি সাবজেক্টের জায়গায় একটা হোয়াট বসিয়ে দাও, হোয়াট কস্ট হিম $5, শেষ, ডান। তোমরা কে কোনটা দিয়ে করেছো সবাই একটু মিলিয়ে নাও, বুঝে নাও, যদি কোনো প্রশ্ন করো, প্রশ্ন করে আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। স্যার তাহলে কি ডু দিলেও হবে না? এটা ডু দিলে হবে না, কারণ হচ্ছে এটা যদি প্রেজেন্ট টেন্সেই থাকতো তাহলে যেহেতু পেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের সাথে এস বাই এস থাকতো, সেটা যেহেতু নেই, নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স নয়, এটা নিশ্চিত পাস্ট ইনডেফিনিট টেন্স। কেমন? এর জন্য ডু দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, সুরঞ্জিত একটু পরে কানেক্টেড হয়েছে, আমাকে বলেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। 8 নম্বর প্রশ্নটি, 8, 9, 10, 8, 9, আচ্ছা 8, 9 দেখো, 8 নম্বরে একটু তোমরা অনেকেই হয়তো এই প্রশ্নটা নাও করতে পারো, অনেকের এই প্রশ্নটা একটু ঝামেলা হয়। দ্য লেডি গেস্ট ওয়াজ আ উইমেন অফ 40। দি লাঞ্চিয়ন গল্পের যে সমারসেট মমের যে গল্পের মানে নায়িকা না, ঠিক জাস্ট মানে মহিলাটা ছিল, ফ্যানটা ছিল, মহিলা ফ্যান, তো সেই লেডি গেস্ট ওয়াজ অফ উইমেন অফ 40, লেডি গেস্ট ছিল 40 বছর বয়সের একটি মহিলা। তো সেক্ষেত্রে এখানে মূলত অর্থ অনুসারে 40 বছরের মহিলা বলতে এখানে বয়স বুঝিয়েছে। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন দিব, প্রশ্নটা করি যে লেডি গেস্টের বয়স কত ছিল, তাহলে উইমেন অফ 40, 40 বছর বয়সের একটি মহিলা ছিল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ ওল্ড, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট দ্য লেডি গেস্ট, বাকি অংশে কিছু নাই, তাহলে হাউ ওল্ড ওয়াজ দ্য লেডি গেস্ট, প্রথমে ডব্লিউএস, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, শেষ। তো ডব্লিউএস হচ্ছে হাউ ওল্ড, অক্সিলারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য লেডি গেস্ট, বাকি অংশ তো বাকি অংশ। তারপর আসো দেখো, আচ্ছা আবার তুমি এটা যদি সাবজেক্টের জায়গায় হু দিয়ে করো তাও হবে, যে হু ওয়াজ আ উইমেন অফ 40, সাবজেক্ট বাদ দিয়ে শুধু সাবজেক্ট থেকে ডব্লিউএস কোশ্চেন করে দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, উইমেন শেষে লিখলাম না, ওটা বাদ দিতে হবে, হু দিয়ে করেছে, আচ্ছা ফাইন, যে যেভাবে করেছো মিলিয়ে নাও। আর রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। এখানে অনেকগুলো তথ্য বাদ দিয়ে করা যায়। প্রথমত যদি প্রশ্ন করো অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে তুমি ডব্লিউএস কোয়েশ্চেন করো তাহলে হুম দিয়ে করতে হয়, আমরা এটা জানি নিশ্চয়ই, অনেকবার পড়িয়েছি। অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তি বাদ যায় হুম দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে আমরা হুম দিয়ে প্রশ্ন করেছি। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে হুম, অক্সিলারি ওয়েন্ট ভি2 রয়েছে তার জন্য ডিড, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে রহিমা, আমরা 3টি জিনিস বসাতে পেরেছি। 4 নম্বরে বাকি অংশ, তো বাকি অংশতে আমাদের কি রয়েছে, রয়েছে ওয়েন্ট টু মার্কেট উইথ। এখন প্রশ্ন করতে পারো স্যার উইথ কি বাদ যাবে না? না, উইথ বাদ যাবে না। উইথ বাদ যায় মানে প্রিপোজিশন বাদ যায় কখন? প্রিপোজিশন বাদ যায় যখন তুমি হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এইগুলো দিয়ে যখন প্রশ্ন করবা তখন এই সাথে যে প্রিপোজিশনটা থাকে সেটা বাদ যায়। কিন্তু অন্য সময় অর্থাৎ হোয়াট, হুম, হুইচ এইগুলো দিয়ে যখন প্রশ্ন করো তখন কখনো প্রিপোজিশন বাদ যায় না। এই যে হুম দিয়ে প্রশ্ন করলে সাথে প্রিপোজিশন বাদ যায় না, কিন্তু কোথায়, কখন, কোথায়, কখন, কিভাবে, কেন এইগুলো দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশনটা বাদ যায়। আমরা হুম, হোয়াট এগুলো দিয়ে প্রশ্ন করলে কোনোদিন প্রিপোজিশন বাদ যাবে না। তাহলে এখানে হুম শুধু ব্যক্তিটা বাদ যাবে, ব্যক্তিটাকে হার মাদারটা বাদ যাবে। তাহলে 1 নম্বরে ডব্লিউএস হুম, 2 নম্বরে অক্সিলারিটা ডিড, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে রহিমা, 4 নম্বরে বাকি অংশ ওয়েন টু মার্কেট উইথ বলে তোমরা বলবা গো টু মার্কেট উইথ, শেষ। অথবা এই তথ্যটি বাদ না দিয়ে তুমি যদি এই তথ্যটি বাদ দাও যে কোথায় গিয়েছিল, তার মায়ের সাথে বাজারে গিয়েছিল, তো 1 নম্বরে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, 2 নম্বরে অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, 3 নম্বরে সাবজেক্ট রহিমা, 4 নম্বরে বাকি অংশ ওয়েন্ট উইথ হার মাদার না বলে গো উইথ হার মাদার, শেষ। কেউ যদি মনে করো যে স্যার আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট, মানে সাবজেক্টে একটা ব্যক্তি রয়েছে, নাউন রয়েছে, আমি চাই সাবজেক্টের জায়গায় একটা হু বসিয়ে দিলে আপনি তো বলেছেন হয়ে যায়, হ্যাঁ হবে, তো রহিমার জায়গায় একটা হু বসিয়ে দাও, যে হু
went to market with her mother. থ্যাংক ইউ সাবিহা জান্নাত শেফা বলছো কনফিডেন্ট পাচ্ছি এখন স্যার, ভয় অনেকটাই কেটে গেছে আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত পরীক্ষা নিয়ে খুবই টেনশায়িত, মানে চিন্তিত, তো তাদেরকে বলবো তোমরা আলবত অবশ্যই আমার চ্যানেলের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি দেখো, মানে ফ্রি ক্লাস, তুমি যদি ধারাবাহিকভাবে একটু দেখো, তোমার অনেক জড়তা কেটে যাবে, তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আমি তোমাকে অবশ্যই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমরা যারা এখনো পর্যন্ত পাস নিয়ে খুবই প্রবলেমে আছো, তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখো এবং দেখে তোমরা জাস্ট একটু সময় ইনভেস্ট করো। কমপক্ষে 5 থেকে 6টা আইটেম ভালো করে শেখো, আর প্যাসেজ রাইটিং তো আছেই, এগুলো মিলিয়ে মোটামুটি পাস হয়ে যাবে, 40-এর বন্দরে তোমরা উঠতে পারবে। ঠিক আছে, এটা আমি প্রত্যাশা করি। আরেকটা প্রশ্ন আছে 10 নম্বর, সেটা আমি বলে দিচ্ছি। 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 10 নম্বর প্রশ্নটা আছে, ওরে বাবারে, এগুলো অনেক বড়, অনেকগুলো ভাবে করা যায়। হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস আ মান্থ। সে তার বাবা মাকে মাসে 2 বার দেখতে যায়। কতবার দেখতে যায়? টুয়াইস এ মান্থ। কতবার অর্থে সব সময় হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়। এখন তোমরা এই প্রশ্নটিকে অনেকে ভুলে হোয়েন দিয়ে করো। খবরদার, কতবার অর্থে কখনোই হোয়েন দিয়ে প্রশ্ন হয় না। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো স্যার হোয়েন দিয়ে করলে হবে কিনা, না হবে না, হাউ অফেন দিয়ে করতে হবে। হাউ অফেন শব্দের অর্থ কতবার, মূলত অফেন, ওয়ান্স, টুয়াইস, হ্যাঁ, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করি। তো এখানে টুয়াইস এ মান্থ বাদ দিয়ে যদি প্রশ্ন করো, 1 নম্বরে ডব্লিউএস হচ্ছে হাউ অফেন, 2 নম্বরে অক্সিলারি হচ্ছে ডাস, কারণ এস বাই এস আছে তার জন্য ডাস, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে হি, 4 নম্বরে বাকি অংশ রয়েছে ভিজিটস হিজ প্যারেন্টস না বলে ভিজিট হিজ প্যারেন্টস। ওই যে ডাস বসানোর কারণে এসটা উঠে গেল। এটা হচ্ছে একটা সিস্টেম। তুমি যদি শুধু টুয়াইস বাদ দিয়ে করো, তাতেও হাউ অফেন দিয়ে প্রশ্ন হয়। সেক্ষেত্রে 1 নম্বর ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, 2 নম্বরে অক্সিলারি ভিজিটস থেকে ডাস, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে হি, 4 নম্বরে বাকি অংশ হচ্ছে তোমার ভিজিটস হিজ প্যারেন্টস। দেখতে যায়, কাকে দেখতে যায়? তার বাবা মাকে দেখতে যায়। তাহলে অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে আমরা প্রশ্ন করি, সবসময় হুম দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেই যুক্তিতে 1 নম্বরে হুম, 2 নম্বরে অক্সিলারি ভিজিটস থেকে ডাস, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিটস টুয়াইস এ মান্থ বলে ভিজিট টুয়াইস এ মান্থ। এটা কেউ যদি একটু পাকনামি করে করতে চাও, স্যার আমি টুয়াইস বাদ দিয়ে হাউ মেনি টাইমস দিয়ে করতে চাই, পাকনামি করে হাউ মেনি টাইমস দিয়ে করতে চাই, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, করো। এগুলো হচ্ছে যারা একটু বেশি পাকনামি করবে তাদের জন্য। হাউ মেনি টাইমস দিয়ে করতে পারো, যে হাউ মেনি টাইমস। টুয়াইস বাদ দিয়ে করা যেতে পারে, কতবার, হাউ মেনি টাইমস। অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিটস হিজ প্যারেন্টস এ মান্থ না বলে ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। শেষ। আবার গেছে সাউন্ড গেছে আবার। সেই আমাদের কদুয়াদাদের মতো হয়েছে। সাউন্ড আসছে কোথায় দেখো। আমার সাউন্ডের অবস্থা হয়েছে যমজ নাটকের কদুয়াজাদের মতো, মানে এই নেটওয়ার্ক পাই, এই পাই না, বুঝছো? গেছে মানে গেছে, নেট গেছে, এই পাই না, নেটওয়ার্ক এই আসে, এই পাই না আর কি। কদুয়াজাদের মতো হয়েছে নেটওয়ার্কের অবস্থা, বুঝছো? যে যমজ নাটকে কদুয়াজাদ আছে না, এক্কা নিক্কার বাপ, সেই এক্কা নিক্কা বাপের মতো হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু করা যাবে। এই গেছে, ঠিক আছে স্যার, আবার বুঝান। এম এ হালিম বলেছে আবার বলতে কোনটা, এটা সেটা হাউ মেনি টাইমস দিয়ে তুমি
টোয়াইস কে বাদ দিয়ে হাউ মেনি টাইমস দিয়ে করতে পারো, হাউ মেনি টাইমস ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। শেষ। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এটা শেষ। এবার আসো কারেকশনের পরীক্ষা দাও, 10টা কারেকশন করে ফেলো। দেখো তো কে কি পড়েছো। কারেকশনে বেশি সময় দিব না, 3 মিনিট সময় দেবো, কারণ কারেকশনটা ইজি, বেশি সহজ। মানে বেশি সহজ বলতে পড়তে হয় বেশি, কিন্তু লিখতে কম সময় লাগে। 3 মিনিট সময় ভেতর করে ফেলো। নেটওয়ার্ক এই পাই না। আচ্ছা অনেকে প্রশ্ন করেছো 7 নম্বর। হ্যাঁ, এক কানিকার বাপ মানে কি? তুমি যমজ নাটক দেখো নাই হাবিবা না? যমজ নাটকে এক কানিকার বাপ আছে, মানে হচ্ছে আহ একাব্বর আলী সুমন এর বাবা আছে। হ্যাঁ, আফি আলমগীর আলহামদুলিল্লাহ ডব্লিউএস নিয়ে টেনশন মুক্ত, এখন কনফিডেন্স ভালো হয়েছে। থ্যাংক ইউ। আখি আলমগীরের মতো আফি আলমগীর এর মতো কার কার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে আমাকে একটু বলতে পারো তোমরা। আচ্ছা ফাইন। সাউন্ড মাঝে মাঝে একটু বাড়ি মারে, আবার ঠিক হয়ে যায়, সমস্যা নেই। বিটিভির মতো অবস্থা হয়েছে, সেই প্রাচীন যুগের বিটিভি। হাউ মেনি ডলার্স দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ যাবে। এই 10টা করে ফেলো সবাই, সেন্টেন্স কারেকশন। থ্যাংক ইউ, অনেকেরই কনফিডেন্স বেড়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা পারবে আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। আর সেন্টেন্স কারেকশনটা একটু পড়তে হয়, পড়ে পড়ে এটাকে মোটামুটি আয়ত্তে আনতে হয়। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। তোমরা এই বেশ মানে শেষ কটা দিন একটু ভালো করে প্র্যাকটিস করো, তোমরা নিশ্চিত আশা করি তোমরা ভালো করবে। ঠিক আছে, সবাই করে ফেলো। আমি 3 মিনিট সময় দিয়েছি, আর 1 মিনিট হয়েছে। থ্যাংক ইউ, অনেকেই পারছো। থ্যাংক ইউ সবাইকে। আমি তোমাদেরকে ক্লাস টেস্টটা নিয়ে তারপরে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটু কথা বলবো। আচ্ছা, লেখা শেষ, আমার সময়ও শেষ। দেখো কি বলেছে, হি ওয়াজ রিফ্রেন্ড, তাকে ফিরানো হয়েছিল, টু ডু দিস, এটা করা থেকে তাকে ফিরানো হয়েছিল। তাহলে আমরা জানি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিফ্রেন্ড এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার হচ্ছে ফ্রম কথাটি বসে। তো হি ওয়াজ রিফ্রেন্ড, হি ওয়াজ রিফ্রেন্ড ফ্রম ডুইং দিস, তাকে এটা করানো থেকে ফিরানো হয়েছিল। হি ওয়াজ রিফ্রেন্ড ফ্রম ডুইং দিস। এটা কেন হলো? রিফ্রেন্ড এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, আর ফ্রম যেহেতু বসে আমরা জানি যে টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন আনলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তোমাদেরকে এগুলো আমি নতুন নয়, এগুলো সবই তোমাদেরকে পড়াইছি আমি। তোমরা যারা যারা ক্লাসগুলো করোনি অবশ্যই ক্লাসগুলো করে আসবে, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? যারা যারা করোনি অবশ্যই করে আসবে। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, সে তুলনামূলকভাবে ভালো আছে। ভালো কথা, সে তুলনামূলকভাবে ভালো আছে। এখানে কম্পারেটিভলিটা বাদ যাবে বেটারের আগে, তো বলতে হবে যে হি ইজ বেটার টুডে। হি ইজ বেটার টুডে কেন? কম্পারেটিভ মানে বেটার এর আগে কম্পারেটিভলি কথাটা বসে না। এটাকে তুমি অন্যভাবেও কারেক্ট করতে পারো, যদি চাও যে তুমি এভাবেও করতে পারো যে বা হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। অর্থাৎ কম্পারেটিভলির পর যদি তুমি পজিটিভ ডিগ্রি বসাও তাহলে আবার ঠিক হয়।
তো সেক্ষেত্রে হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, এটা অনেকে করতে পারো, সেটাও হবে। সি নম্বর, কাট দি লাইন, লাইনটি কেটে দাও। তাহলে তোমার হচ্ছে লাইনটি কেটে দাও ইংরেজিটা হচ্ছে পেন, কলমটা রাখো থ্রু দ্য লাইন, লাইনের মধ্য দিয়ে। তাহলে যদি লাইনের মধ্য দিয়ে কলম রাখো তাহলে নিশ্চয়ই লাইনটা কাটা হয়ে যাবে, এটাই বাস্তব। তো পেন থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও মানে হচ্ছে পেন থ্রু দ্য লাইন। তারপর আসো, ইনসিস্ট যুক্ত বাক্যে আমাদের তিনটি কাজ করতে হয়। ইনসিস্টেড এর পরে একটা হি ইনসিস্টেড, এরপর একটা অন বসে, তারপরে মি থেকে মাই বসবে, তারপরে গোয়িং দেয়ার। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোরাজোরি করেছিল। নিশ্চয়ই তোমাদের সূত্রগুলো মনে আছে। ই নম্বর, হি প্রেফার্স টু স্লিপ দ্যান টু রিড। দুটি কাজের পার্থক্য প্রকাশ করার জন্য প্রেফার পর্যন্ত ঠিক আছে, এরপরে তোমাকে যেটা করতে হবে, প্রেফারের পরে দুটো কাজের সাথে আইনজি হবে, মাঝখানে একটা টু বসবে। ব্যাপারটা এরকম যে হি প্রেফার্স স্লিপিং, সে ঘুমানোটাকে বেশি পছন্দ করে, টু রিডিং, পড়ার তুলনায়। সূত্রটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। যারা এই বাক্যগুলো বুঝতে কষ্ট হচ্ছে যে স্যার বুঝি না, তাহলে তোমরা ক্লাসগুলো দেখে আসবে। ক্লাস নম্বর 1, 2, 3 দেখলেই এগুলো পেরে যাবে। আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাসে এগুলো আলোচনা করেছি। এফ, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম, এখানে অপেক্ষা করো আমি যতক্ষণ না পর্যন্ত না আসি। কথাটা হলো যে আনটিল আনলেস এর পর যদি ডু নট বা ডাজ নট থাকে, ডু নট বা ডাজ নট বাদ যায়, কারণ আনটিল আনলেস এমনিতে নেগেটিভ, এর জন্য ডাবল নেগেটিভ হয় না। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই ডু নট কাম না বলে আই নট কাম, সরি আই কাম। জি নম্বর, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। আমাদের এরকম পার্থক্য বোঝাতে এখানে বলেছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো, আর বেটার দ্যান রাজশাহী, রাজশাহীর তুলনায় ভালো। পার্থক্যটা ঢাকার রাস্তার সাথে রাজশাহী শহরের পার্থক্য হয়ে যাচ্ছে, যেটা কিনা ভুল হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী না বলে বলতে হবে দেন দোস অফ রাজশাহী। এই প্রশ্নগুলোর মধ্যে কারো কোনোটায় বুঝতে বাকি আছে কিনা বা সমস্যা আছে কিনা তোমরা আমাকে একটু প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে হি ওয়াজ রিফ্রেইন টু ডু দিস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগত ভুল, রিফ্রেইনের পর টু বসে না, ফ্রম বসে, আর ফ্রম বসালে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজেই রিফ্রেইন ফ্রম ডুইং দিস গেল এটা। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, সে আজকে তুলনামূলকভাবে ভালো আছে। সেক্ষেত্রে তোমরা কম্পারেটিভলি কথাটা বাদ দিয়ে বলবা হি ইজ বেটার টুডে, এটাও হয়, অথবা কম্পারেটিভ রেখে ঠিক রেখে বেটার জায়গায় ওয়েল বসাতে পারো, সেটাও হয়, হি ইজ ওয়েল টুডে। তারপর আসো সি নম্বর, কাট দ্য লাইন, লাইনটি কেটে দাও। লাইনটি কেটে দাও ইংরেজি হচ্ছে পেন থ্রু দ্য লাইন, লাইনটি কেটে দাও। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোরাজোরি করেছিল, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। হি প্রেফার্স টু স্লিপ দ্যান টু রিড, তাহলে প্রেফারের পর দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হয়, মাঝখানে টু বসে, হি প্রেফার্স স্লিপিং টু রিডিং। এফ নম্বর, ওয়েট হেয়ার আনটিল আই ডু নট কাম, আনটিল আনলেস এর পর নেগেটিভ বসে না, তো ডু নট বা ডাজ নট থাকলে বাদ যায়। তো সেক্ষেত্রে আমরা ডু নটটা বাদ দিয়ে বলেছি আনটিল আই কাম, কারণ আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, এটা নেগেটিভ ওয়ার্ড, এরপর ডু নট বা ডাজ নট হবে না। জি নম্বরটা যদি পার্থক্য বোঝায় তাহলে দেনের পরে যদি তোমার আমরা সিঙ্গুলারের পার্থক্য পাই দ্যাট অফ বসাই, প্লুরালের পার্থক্য পেলে আমরা দোস অফ বসাই। এখানে যেহেতু দ্য রোডস, রাস্তাগুলো, রাস্তাগুলো, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার উত্তম দেন, যেহেতু রাস্তাগুলো অনেকগুলো রাস্তা, তার জন্য দেন দোস অফ বসবে। আর যদি একটা হতো সিঙ্গুলার হতো তাহলে দ্যাট অফ বসতো।
এটা নিশ্চয়ই তোমরা ব্যাখ্যাটা জানো। যদি মূলত সহজ হিসাব, যদি ইজ থাকে দেনের পর দ্যাট অফ বসে, আর থাকলে দেনের পর দোস অফ বসে। এটাও একটা সহজ টেকনিক। জি নম্বরটা একটু বুঝিয়ে দেন। জি নম্বরটা বুঝিয়ে দিলাম। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, যদি বলা হতো দি রাইস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী, যদি ইজ থাকতো এখানে তাহলে দ্যাট অফ বসতো, আর যদি আর থাকে তাহলে দোস অফ বসবে। এটুকু মনে রাখলেই যথেষ্ট। এরপরে আর 3টা প্রশ্ন আছে। হি গেভ আ গুড স্পিচ, গেভ এর জায়গায় ডেলিভার্ড কথাটি বসবে। হি ডেলিভার্ড আ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। আচ্ছা, আই নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগত ভুল, এক্সেলস এর পর ইন বসে, তাহলে হি এক্সেলস ইন। তো ইন যদি বসাইছি স্পিকিং হবে স্পিকিং ইংলিশ। সে ইংলিশ বলায় দক্ষতা অর্জন করেছে বা উন্নতি করেছে বা সফলতা অর্জন করেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, উই আর ইউনাইটেড টুগেদার। দেখো ইউনাইটেড মানে হচ্ছে একতাবদ্ধ। এখন তুমি যদি আবার টুগেদার কথাটা বলো সেটা রিডান্ডেন্সি হয়ে যায়, বাহুল্য দোষ হয়ে যায়। তার জন্য তোমাকে টুগেদার কথাটা কেটে দিতে হবে, বলতে হবে উই আর ইউনাইটেড, আমরা একতাবদ্ধ। এর সাথে টুগেদার কথাটা বললে ভুল হয়ে যায়, এর জন্য উই আর ইউনাইটেড টুগেদার বলা লাগবে না। তোমাদের 10টাই কার কার হয়েছে যদি একটু কমেন্টে জানাতে পারো, কত পেয়েছো তোমরা, কে কত পেয়েছো। তো তোমরা জানাতে থাকো কে কত পেয়েছো। স্যার প্রাইড দিলে হবে কি? না, প্রাইড দিবে কোথায়? প্রাইড দেওয়ার কত জায়গা আছে? এজটা বুঝান। এজটা হচ্ছে স্পিচের ক্ষেত্রে ভার্ব গেইভ এর পরিবর্তে ডেলিভার্ড বসে। অ্যাডভাইস দিলে হবে স্যার? না, অ্যাডভাইস দিলে হবে না। হি গেইভ এ গুড স্পিচ। আচ্ছা স্যার এত সহজ করে আসবে? সহজ করে আসবে, আমি তো বাছাই করে 10টি বাক্য দিয়েছি, তোমাদের সব পড়তে হবে। আচ্ছা, এবার আমি একটা আর্টিকেলের দেশে যাই। আর্টিকেল তোমরা পড়ে ফেলো সবাই। আর্টিকেল তোমাদেরকে করতে দিচ্ছি, আর্টিকেল সবাই একটু করে ফেলো। 2টো আর্টিকেল করতে দিচ্ছি, এই 2টা করো। দেখো তো আর্টিকেল 2টো, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময়ের ভিতরে সবাই করে ফেলো। আচ্ছা, এটা করে ফেলো সবাই। আর্টিকেল দেখো, আমি তোমাদেরকে 12টি আর্টিকেল পড়া দিয়েছিলাম, তার ভিতর থেকে 2টি করতে দিচ্ছি। পরীক্ষায় গিয়ে সব ভুলে যাই, কেন ভুলে যাও বলো তো? থ্যাংক ইউ, অনেকেই বলেছো ম্যাক্সিমামেরই হয়েছে। তোমরা বাসায় যারা পড়াশোনা করো তাদেরকে ধন্যবাদ। বাসায় পড়াশোনা করবে, বাসায় পড়াশোনা করলে অবশ্যই ভালো পারবে। এবার আর্টিকেল গুলো করে ফেলো। আচ্ছা গুড, ঠিক আছে। ঠিক আছে, সবাই আর্টিকেল দুটো করে আমাকে ডান লিখে জানাতে পারো। হ্যাঁ ডান, এগুলো অনেকবারই করানো হয়েছে, তো ঠিক আছে।
হ্যাঁ, পড়া দেওয়া ছিল, যেহেতু তোমরা পেরেছো, ধন্যবাদ সবাইকে। তো দেখো উত্তরগুলো বলে দিচ্ছি, আর 10 মিনিট থাক ক্লাস, এরপর আমাদের ব্যাচের ক্লাস আছে। আচ্ছা দেখো, প্রথমে বলেছে ড্যাশ অ্যান্ড একটি পিঁপড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। একটি পিঁপড়া হচ্ছে একটি পরিশ্রমী ইনসেক্ট। আচ্ছা, ইট নো আদার ইনসেক্ট, আর কোনো পোকা, ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, ততটা পরিশ্রমী নয়, অ্যাজ অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ার মতো। ইফ উই ওপেন দা সুপ, মানে তোমার হচ্ছে প্লুরালের জন্য, বহু বচনের জন্য সবসময় দা বসে, অথবা ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে বসে দা বসে। ইফ উই ওপেন দ্য পেজেস অফ হিস্টোরি, আমরা যদি ইতিহাসের পাতা খুলি, উই শাল সি দ্যাট, আমরা দেখতে পাবো যে দি মেন, দি কেন, এই যে দেখো মেন, অনেকগুলো মানুষ, প্লুরাল হলেই দি বসে, দ্য মেন, দ্য মেন হু হ্যাভ বিকাম গ্রেট, যারা গ্রেট হয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিল পরিশ্রমী। দেখো তোমাদের 5টা হয়েছে কিনা। আর্টিকেল, তোমাদেরকে 12টি আর্টিকেল পড়া দিয়েছিলাম। আচ্ছা, ঠিক ঠিক আছে। 2 নম্বর, দ্য 16th ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর একটি হচ্ছে স্মরণীয় দিন, উল্লেখযোগ্য দিন আর কি। অন দিস ডে, এই দিনটিতে, উই অ্যাচিভড ভিক্টোরি, আমরা বিজয় অর্জন করেছিলাম, অ্যাট দা, কেন দা, এই যে অফ আছে, নির্দিষ্ট করে দা বসবে, অ্যাট দ্য কস্ট অফ আ ব্লাডি ব্যাটেল, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কি বলে তোমার বিজয় অর্জন করেছিল। বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়েছিল। এভরি ইয়ার, প্রতি বছর, উই অবজার্ভ দি ডে, আমরা দিনটিকে পালন করি, দিনটিকে, তাহলে এটা কিন্তু দেখো তোমার দিনটিকে, নির্দিষ্ট করে দিনটাকে বুঝাইছে, তার জন্য দা বসেছে। তোমরা পারছো কিনা। অনুপম দাস বলেছো আদাব। আচ্ছা, আদাব। আমাদের ইকোনমিক্স একাডেমি থেকে কোনো ক্লাস কি নেওয়া হবে? আপনি তো বলেছিলেন ক্লাস নেবেন। আসলে আমাকে জিহাদ স্যার বলে নাই কিছু, জিহাদ স্যার বললে আমি তোমাদেরকে জানাতাম আর কি। জিহাদ স্যার আমাকে কিছু জানায় নাই। ঠিক আছে, এখান থেকেই তোমরা করে ফেলো। বি নম্বরটা ফার্স্টে দিয়ে বলছে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস টেস্টের ব্যাপার। এই হচ্ছে আমাদের 5টি তোমার আমাদেরকে ক্লাস টেস্টের ব্যাপার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে পড়া আমি দিয়েছিলাম, সেই পড়াটা তোমরা এক্সিকিউট করেছো, এর জন্য সবাইকে ধন্যবাদ, এবং তোমরা বেশ ভালোই পারফরমেন্স করেছো। তোমরা যদি প্রতিদিন যে আমি তোমাদের যে টপিকগুলো পড়া দেই, সেটা যদি বাসায় একটু রিভাইজ করে আমার কাছে ক্লাস টেস্টটা দাও, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। কেমন হয় তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার হ্যাঁ এইটা আমাদের জন্য ইফেক্টিভ, অথবা কেউ বলতে পারো যে স্যার না এটাকে অন্যভাবে করেন, সেটাও বলতে পারো। আমার মনে হয় এই জায়গাটা যদি তোমাদেরকে এভাবে করানো হয়, বেশ ভালোই হয়, কারণ এই ক্লাস টেস্টের মাধ্যমে তোমার কিন্তু বিষয়গুলোকে রিভাইজ করার একটা সুযোগ তুমি পাচ্ছ। আমি তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, সেই ক্লাসের ফাঁকে ফাঁকে এইগুলো তুমি করতেই পারো। এবার আসো, আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর আজকে তোমাদের সাজেশনস দেওয়ার কথা ছিল, সেটা একটু আলোচনা করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য তোমাদেরকে যে সাজেশনস আমি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, ভাঙা চলে গেছে, কি অবস্থা? এখানে বোধহয় একটু ভাঙা চলে গেছে। হ্যাঁ, তো রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য আমি বুস্টার সাজেশনস তোমাদের যে দিয়েছি, 141টি বাক্য আমি তোমাদেরকে দিয়েছি, বইতে আছে অবশ্য। তো আমি এখানে ভেঙে গেছে। তো 1 নম্বর সূত্রের সবগুলো বাক্য পড়বে। 1 নম্বর সূত্র থেকে, রুল নম্বর 1 থেকে। রুল নম্বর 1 আছে 20টা তোমার বাক্য আছে, 20টা বাক্য তোমাদেরকে দিয়েছি। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি বাক্য দিয়েছি। রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি বাক্য দিয়েছি। তার ভিতর থেকে কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে একটু বলছি। তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য তোমার মনে করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ততটা গুরুত্বপূর্ণ না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে একটা বাক্য আসতেই পারে। তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুবই ভালো করে পড়বে। রুল নাম্বার 3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা ভালো করে খুবই পড়বে। এখান থেকে তোমার মনে করো যে
যে জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নেই। এই সূত্র থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে, এটা খুবই গুরুত্বের সাথে দেখবে। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর সূত্রটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের যে বুস্টার সাজেশন রয়েছে সেখান থেকে রুল নম্বর 4 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা দেখবে যে প্রায় একটি প্রশ্ন আসে, শুধু রাইট ফর্ম অফ ভার্বসে না, সেন্টেন্স কারেকশনেও এখান থেকে প্রশ্ন আসে। তো সেগুলো তোমরা এখান থেকে পড়বে। এই সূত্রটি যে সিন্স, ফর বা ফ্রম প্লাস সময় থাকলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হয়, এইগুলো পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি বই যাদের কাছে আছে দাগাই রাখতে পারো, আর যারা বই আসলে এই মুহূর্তে নিতে পারোনি, সাজেশনটা একটু অ্যাড দেই, সেটা হচ্ছে তোমরা যারা বইটা নিতে পারোনি তাদেরকে পিডিএফ নেওয়ার সুযোগ আছে। তোমাদের 19টি পিডিএফ আমি ভাগ করেছি। এই 19টি পিডিএফ তুমি জাস্ট সব আইটেম বুস্টার সাজেশনসটা পাচ্ছ, শুধু বুস্টার সাজেশনস। বুস্টার সাজেশনস গুলোই তুমি জাস্ট সবগুলো আইটেমের এই 19টি পিডিএফ এ আইটেম সবগুলোই রয়েছে। যেমন প্রথমটায় আমি সাজেশন দিয়েছি, তারপর প্যাসেজ, সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে এবার এসে পর্যন্ত সবগুলো তোমার সাজেশনস এখানে রয়েছে, শর্ট টেকনিক সহকারে, জাস্ট বুস্টার সাজেশন অংশটুকু। তো এটা নেওয়ার জন্য তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ বা আমার সাথে যে নম্বরটা তোমরা যোগাযোগ করো, 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমার পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো শেষ মুহূর্তের জন্য। তাহলে দেখা যায় কি অনেক সময় ভিডিও ক্লাস দেখে অনেক সময় দেখা যায় নোট করে নিতে সময় লাগে, তো সেটা তুমি পিডিএফটা দেখে নিতে পারবে। জাস্ট অল্প কিছু টাকা তোমাকে পে করতে হবে, কিছু শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো। শেষ মুহূর্তে যেহেতু কুরিয়ার করে নেওয়াটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি, যাতে করে যেটা তুমি মোবাইলে দেখে পড়তে পারবে, কম্পিউটারে রেখে পড়তে পারবে বা প্রিন্ট করেও পড়তে পারবে, অ্যাজ ইউ উইশ। জাস্ট 110 পাতার মতো বোধ হয় টোটাল দেওয়া। এই 110 পাতা পড়লে তুমি পাস করে যাবে, জাস্ট এরকমই সবগুলো আইটেমের জন্য। তো এনিওয়ে, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তো ওই তোমার রাইট ফর্ম অফ ভার্বস গুলো তুমি এই পিডিএফ এর ভিতরে পাবে। তো এখান থেকে তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা গুরুত্বপূর্ণ, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্সটাও গুরুত্বপূর্ণ, যেটা কিনা 5 নম্বর সূত্র, এটাও আমি তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে চাই। এটা তোমরা পড়বে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। তারপরে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স মোটামুটি গুরুত্বপূর্ণ। 2005 সালে 2টা প্রশ্ন আসছিল, আর কোনোদিন দেখি নাই। রুল নম্বর 7 সবাই মনোযোগ দেবেন, কারণ রুল নম্বর 7 থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, প্রায়ই আসে। সূত্রটা একটু কঠিন, কারণ এটা প্যাসিভ ভয়েস হলে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা অবশ্যই তোমরা পড়বে, আশা করি তোমরা পড়েছো। তারপরে হচ্ছে তোমাদের 8 নম্বর সূত্রটা মোটামুটি, তারপরে দেখে যাবে। 9 নম্বর সূত্র, পাইকারি সূত্র, খুবই গুরুত্বপূর্ণ, হরলিক্স সূত্র। হরলিক্সকে মুখস্থ রাখতে হয়, এর জন্য এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি সূত্র, যে ইট ইজ হাই টাইম, উইশ, পেন্সিল পর V2 বসে। উইশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা ক্লাসে আলোচনা করেছি, ক্লাস পেলেই তোমরা বুঝতে পারবে। তারপরে হচ্ছে এই 10 নম্বর সূত্র, আইএনজির সূত্র, কোথায় কোথায় আইএনজি বসে, এখান থেকে তো একটা প্রশ্ন মাস্ট আসবে, 100% শিওর আসবে। এই সূত্র থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এই 1 নম্বর শিওর 10 নম্বর সূত্র থেকে 1 নম্বর শিওর পাবা, কমপক্ষে 1 নম্বর, 2-3 নম্বরও পেতে পারো, যে কোথায় কোথায় আইএনজি গুলো বসে তার নিয়ম। তারপর আসো তোমার 12 নম্বর সূত্রটা একটু কঠিন টাইপের, কারণ হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখান থেকে 100% শিওর তুমি একটা প্রশ্ন পাবা, 100% শিওর, এটা একটা প্রশ্ন থাকবেই থাকবে, কমপক্ষে একটা প্রশ্ন থাকবেই থাকবে 12 নম্বর সূত্র থেকে। আচ্ছা, এটা তোমরা দাগাই রাখতে পারো যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বা এগুলো থেকে প্রশ্ন প্রচুর আসে এবং আসবেই। আচ্ছা, এরপর আসো যে তোমার 13 নম্বর কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে তোমার তোমার এখান থেকে 100% একটা প্রশ্ন আসবেই আসবে। যে প্রশ্নগুলো 100% দিচ্ছে এগুলো তো অবশ্যই পড়বে, এখান থেকে তোমরা জাস্ট এই সূত্রগুলো পড়লে তোমরা তাতেও হবে। জাস্ট যে সূত্রগুলোকে আমি 100% দিচ্ছি, এখান থেকে একটা প্রশ্ন শিওর কমন পাবা, এতে কোনো সন্দেহ নাই মোটামুটি। তো এরপর আসো তারপরে তোমার 84 থেকে আরো কিছু প্রশ্ন আছে, যেগুলোর নোট আমি নিচে লিখে দিয়েছি। এই নোটগুলো দেখে দেখে পড়লেই তোমার হয়ে যাবে। জাস্ট এই 141টি বাক্য, এই নিচের যেগুলো আছে এগুলো আগেও পড়েছো, উপরের গুলো আবার একটু জাস্ট মডিফাই করে দেওয়া। এই 141টি বাক্য তুমি রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য পড়লে তোমার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এই রাইট ফর্ম অফ ভার্বস এর উপর আমি ক্লাসগুলো দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখবে। আর যারা মোটামুটি দেখা যায় সাজেশনসটা কমপ্লিট করেছো, আমি আবার একটু সাজেশনসটা সম্পর্কে বলি। তোমাদের যে তোমরা বুস্টার সাজেশনস তোমাদের যেটা দিয়েছি,
প্যাসেজের উপর আমি তোমাদেরকে বলছি যে প্যাসেজটা আসলে পরীক্ষায় কমন বাঁধে না, প্যাসেজ কমন বাঁধে না, তারপরেও আমি তোমাদের প্যাসেজের উপর ধারাবাহিক ক্লাস দিচ্ছি, সেগুলো তোমরা নিয়মিত করবে। তোমরা ক্লাসগুলো পাচ্ছ কিনা, পাচ্ছ তো সবাই? বা কে কে করছো কমেন্ট একটু বলো তো আমাকে, যে কে কে তোমরা আমার প্যাসেজের ক্লাসগুলো করতেছো আর কি। আজকেও একটা দিব, একটু পর ক্লাস শেষ করে আরেকটা দিব ক্লাস, প্যাসেজের পঞ্চম ক্লাস দিব, 4টা ক্লাস দিয়েছি, আজকে আরেকটা দিব, পঞ্চম ক্লাস। তো এই প্যাসেজ গুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ আমি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। তোমরা কারা কারা করেছো সেগুলো? হ্যাঁ, 100% আরো ভালো করে পড়বা, রাইট। তো এই প্যাসেজ গুলো তোমরা গুরুত্বের সাথে অবশ্যই আমি প্যাসেজের ক্লাসগুলো দিচ্ছি। রাইটিং গ্রামার পার্টের জন্য যেটা বলেছি তোমাদের, তোমরা দুটো জায়গা থেকে প্রস্তুতি নিবে। আমি যে বুস্টার সাজেশনসটা দিয়েছি গ্রামার প্রত্যেকটা আইটেমের জন্য, যেমন সেন্টেন্স কারেকশনের উপর 93টি বাক্য, ফ্রেমিং ডব্লিউসিশন কোশ্চেনের উপর 75টি, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141টি, তারপরে আর্টিকেলের জন্য 12টি, রিয়ারেঞ্জের জন্য 91টি, পাংচুয়েশনের জন্য 7টি, অ্যান্টোনিমের জন্য 200টি, সিনোনিম অ্যান্টোনিম, চেঞ্জিং এর জন্য 100টি, আর ট্রান্সলেশনের জন্য 11টি। এইগুলো পড়বে, সাথে যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো খুবই ভালো হয়। যদি বিগত বছরের প্রশ্ন পড়ার সময় না থাকে, শুধু বুস্টার পড়ে গেলেই হবে, তবে চেষ্টা করবে দুটির সমন্বয়ে পড়ে যেতে। এটা তোমাদের বিভিন্ন বইতে আছে, এর জন্য আমি আর পিডিএফ এ বিগত বছরের প্রশ্ন অ্যাড করিনি। জাস্ট শেষ মুহূর্তে যে শুধু যারা পড়তে চাও তাদের জন্য শুধু আমি বুস্টার সাজেশনসটা দিয়েছি। আর বিগত বছরের প্রশ্ন তোমাদের বইতে আছে, আশা করি তোমরা যে বই যারা কিনেছো, যে গাইড কিনেছো, তার ভিতরে বিগত বছরের প্রশ্ন থাকার কথা। বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে যাবে, ভালো হয়। যদি সেটা না পারো, বুস্টার সাজেশনসটা দেখে যাবা। রাইটিং পার্ট তোমাদেরকে বলেছিলাম, আবার একটু বলি। প্যারাগ্রাফ, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, জুলাই মুভমেন্ট, জেনজি। জেনজি আমি অলসতা করে দিচ্ছিই না, তার মানে জেনজি বোধহয় শিওরই আসবে, এটা মনে হচ্ছে। ট্রিপল অ্যাডাল্টারেশন আমি দিয়ে দেবো, আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো। আমার মনে থাকে না, মনে থাকলে দিয়ে দেবো। কেউ হচ্ছে মনে করাই দিলে তো দিয়ে দিতে পারতাম। আচ্ছা, অ্যাপ্লিকেশন রাইটিং তোমার হচ্ছে তোমার আমি তোমাদেরকে দাগাই দিয়েছিলাম 5টা, যেমন হচ্ছে তোমার 2 নম্বর তোমার হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটি বিষয়ক, তারপর হচ্ছে 5 নম্বর সিকিং পারমিশন বিষয়ক, 6 নম্বর সেটিং আপ বিষয়ক, 7 নম্বর ইউজিং মাল্টিমিডিয়া, আর 8 নম্বর ক্লিনিং ক্যাম্পাস। এইগুলো তোমরা অ্যাপ্লিকেশন গুলো পড়ে ফেলবে। তোমাদের লেটার রাইটিং 5টা বলেছিলাম। প্রথমত, অ্যাভয়েডিং ব্যাড কোম্পানি, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রিপারেশন ফর ফোর্থকামিং এক্সাম, শোয়িং হসপিটালিটি, এই 5টা। তারপর তোমাদেরকে এসে রাইটিং বলেছিলাম 5টা, তোমরা পড়েছো কিনা? ডিউটিস অফ স্টুডেন্টস, পেট্রিয়টিজম, ইয়োর চাইল্ডহুড মেমোরিজ, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ফিমেল এডুকেশন, এই 5টা তোমরা এসে পড়বে। তারপরে পোস্টার রাইটিং তোমরা দেখতেই পাচ্ছ 3 স্টার, যেমন ডেঙ্গু ফিভার, ড্রিঙ্কিং পিওর ওয়াটার, ফুড অ্যাডাল্টারেশন, রেকলেস ড্রাইভিং, তারপরে কালেক্টিং হেল্প ফ্রম দ্য ফ্লাড ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এগুলো। নোটিশ রাইটিং, হোল্ডিং টেস্ট এক্সাম বা ইন কোর্স এক্সাম, তারপর হচ্ছে রাইটিং ফর এ ম্যাগাজিন টু বি রেগুলার, উদযাপন বিষয়ক, বন্ধ বিষয়ক, এই বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। প্যারাগ্রাফ দিবেন না, প্যারাগ্রাফ অবশ্যই দিয়েছি আমি। আচ্ছা, আর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। তো এই সাজেশনস গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা যারা নিয়েছো তো নিয়েছো, আর যারা এখনো পর্যন্ত সাজেশনসটি নাও নেই, তোমাদেরকে বলছি তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো, পিডিএফটা নিয়ে তোমরা বাসায় করতে পারো। পিডিএফ নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবে। আগামীকালে পড়াটা আমি একটু দিচ্ছি, সবাই ভার্বস আর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আর একটা তোমাদের সাডেন টেস্ট নিব। সাডেন টেস্ট মানে হচ্ছে
একটা মানে আনকমন একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে টেস্ট নিব, দেখি তোমরা কত পাও। সাডেন টেস্ট। এই হচ্ছে তোমাদের আগামী ক্লাসের পড়া, তোমাদের 10 নম্বর ফ্রি লাইভ ক্লাসের পড়া। তোমরা সবাই এটা পড়ে রাখবে। আর কথা হচ্ছে, তোমরা শেষ মুহূর্তে যে ক্লাসগুলো দিচ্ছি, যারা একটু কম পারো, প্রস্তুতিতে ঝামেলা আছে, তারা শেষের ক্লাসগুলো খুব ভালো করে করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরিফ ইংলিশ কেয়ার থেকে আমি আরিফ স্যার, তোমাদের আরিফ ভাইয়া বা স্যার যাই বলুন না কেন, আমি তোমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য। তোমাদের হাজার হাজার ছাত্রছাত্রী তোমরা আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকো। তোমাদের চাই যে তোমরা সবাই পাশ করে যাও, তোমাদের জন্য সর্বোচ্চটুকু করার জন্য আমি চেষ্টা করছি। তো আমার সময় যতটা আমি পাই তার উপর ভিত্তি করে। তো আশা করি তোমরা উপকৃত হচ্ছ, এবং সেই ধারাটা আমি অব্যাহত রাখতে চাই ইনশাআল্লাহ। তো তোমরা ঠিক আছে, সবাই ভালো থাকো আর পড়াশোনা করো। যে পড়াটা প্রতিদিন দিচ্ছি একটু বাসায় এক্সিকিউট করো, পারফর্ম করো, আশা করি তোমাদের ভালো হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।